নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাপদ চৌধুরীর লেখা খুব চমৎকার একটি ছোট গল্প। গল্পের নাম বসবার ঘর। শুনতে থাকুন আজকের গল্প বসবার ঘর। কোথায় যেন গিয়েছিল। হিমু হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। রেখাকে দেখেই দম নেবার চেষ্টা করে হাসতে হাসতে বললে, ছোট বৌদি, কেলেঙ্কারিয়াস ব্যাপার। কি হলো আবার? রেখার মুখে তখনও আতঙ্ক ছিল না, বরং কৌতুকের ছিটে লেগেছিল হাসিতে। হিমু কিছু একটা করে এসেছে হয়তো। 2 টাকার নোটটা কোথায় যে পড়ে গেল, কিংবা ভাঙানি পয়সা ফেরত নিতে ভুলে গেছি। হিমু তখনও হাঁপাচ্ছে। কোনো রকমে বললে, অবনীবাবুকে দেখলাম, বাস থেকে নামলেন, সঙ্গে বোধ হয় অবনীবাবুর বউ। বলে আমার দিকে তাকালো হিমু, আর আমি রেখার মুখের দিকে। রেখার চোখ বললে, বুঝো এবার। তারপরে ব্যাপারটার গুরুত্ব বুঝে ওর মুখ ফ্যাকাশে হলো, চোখ রীতিমতো গোল গোল, রীতিমতো আতঙ্ক সে চোখে। হিমু তখনও হাসছে। দেখেই বাস থেকে নামলেন, আর আমি ছুটতে ছুটতে এই দেখো স্যান্ডেল ছিঁড়ে গেছে। রেখা চট করে একবার ঝুল বারান্দা থেকে উঁকি দিয়ে দেখে এলো অবনীবাবুরা এসে পড়লেন কিনা। আমার তখন এত আক্ষেপ হচ্ছে, কি যে করব ভেবে পাচ্ছি না। সেদিন অবনীবাবুদের পাড়া দিয়ে যেতে যেতে কি যে খেয়াল হলো, কেন যে ঢুম মারলাম ওর বাড়িতে। অবনীবাবুর স্ত্রী খুব মিশুকে লোক। আলাপ হতেই বললেন, স্ত্রীকে একদিন নিয়ে আসবেন কিন্তু। আমি দিব্যি ঘাড় নেড়ে সায় দিয়ে ভাবলাম রেহাই পাওয়া গেল। কিন্তু অবনীবাবু বলে বসলেন, আহা, প্রথমে একবার তুমি গিয়ে না বলে এলে তিনি আসবেন কেন? সে কথাটা রেখাকে আর বলিনি। ভেবেছিলাম অবনীবাবুরা সত্যি কি আর আসবেন। তাছাড়া শুনলে রেখাও তো চটে যেত। এলে কোথায় বসতে দেবে শুনি? অবনীবাবু একা এলেও কথা ছিল। মেয়েদের তো জানো না, সব খুঁটিয়ে খুঁটিয়ে তাদের দেখা চাই। এখন আর সেসব কথা বলবার সময়ই নেই তার। রাস্তার মোড়ে লাল আলোটা হলুদ থেকে সবুজ হয়ে গেলেই যেমন তাড়াহুড়ো পড়ে যায়, সমস্ত বাড়িটার এখন তেমনই অবস্থা। পলকের মধ্যে খবরটা মেজ বৌদির কাছে, কুমকুমের কাছে, চর্দির কাছে পৌঁছে দিয়ে এসে ও তখন আলমারির সামনে চাবির গোছা নিয়ে দাঁড়িয়েছে। আলমারি খুলে সবে মণিপুরি বেড কভারটা বের করেছে। মেজ বৌদি এসে বললে, ছোট, ধোয়ানো চাদর আছে আর? একটা সাদা চাদর বের করে দিলে রেখা। আর মেজ বৌদি সেটা হাতে নিয়ে কুমকুমকে ডাকতেই সে সুরুত করে বেরিয়ে গেল। বলতে বলতে গেল, ইস, আমাকে বুঝি শাড়িটা বদলাতে হবে না? রেখা ততক্ষণে বিছানার উপরে বেড কভারটা বিছিয়ে ফেলেছে, আলনার কাপড়গুলো দ্রুত হাতে গুছিয়ে রাখছে। এমন প্রায়ই হয়, কেউ এসে পড়লে বা এসে পড়েছে শুনেই দুধদার ছোটাছুটি শুরু হয়ে যায়। 2-4 মিনিটে এলোমেলো নোংরা ঘর কখানা যতখানি সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। কাজের সময় কেন যে আসে? কাজের ফাঁকেই বিড়বিড় করলে রেখা, কেউ এলেই আজকাল ছুটে যায়, অথচ আগে প্রায় বলতো, কি বাড়ি বাবা তোমাদের, কেউ বেড়াতেও আসে না। অলোক আমার স্কুলের বন্ধু, একসঙ্গেই পড়তাম। হঠাৎ একদিন 15 বছর পরে বাসে দেখা হয়ে গেল। চিনতে পেরেই চলন্ত বাসে জড়িয়ে ধরল সে। চল, তোকে আমার বাড়ি আর যেতেই হবে। আমি যত বলি, হবে হবে, আরেকদিন গেলেই হবে। তবু শোনে কি? শেষে ঠিকানা লিখে নিলে, বললে, না এলে দেখিস কিন্তু
বউকে নিয়ে একদিন গিয়ে হাজির হব। রেখাকে এসে বললাম, জানো আজ এক স্কুলের বন্ধু অলোক। রেখা সব শুনে বললে, না গিয়ে ভালোই করেছ, গেলেই তো আবার আসবার কথা বলতে হতো। কিন্তু ও যে বলেছে না গেলে নিজেই এসে হাজির হবে বউকে নিয়ে। আমি হাসতে হাসতে বললাম বটে, কিন্তু ভয় আমারও। ও তো জানে আমি ভালো চাকরি করছি, উন্নতি হয়েছে, এসে ঘরখানা যদি দেখে। সত্যি বসবার ঘর একখানা না হলে কিন্তু চলে না। রেখা মাঝে মাঝেই বলে, অথচ উপায় কি? এত ইচ্ছে হয় এই এক ঘেয়েমি ছেড়ে মাঝে মাঝে এরোর বাড়িতে বেড়াতে যায়। ইচ্ছে হয় তারাও মাঝে মাঝে বেড়াতে আসুক, দুদণ্ড বসে গল্প করি। কিন্তু না, আমাদের কোনো বসবার ঘর নেই। নেই বলেই দিনে দিনে মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছি, দূরে সরে আসছি, নিজেরাও একা হয়ে যাচ্ছি। ছি ছি, মালপত্রে ঠাসা এই নোংরা ঘরে কাউকে এনে বসানো যায়? এই খাট আলমারি বন্ধ হাওয়া অন্ধকূপে। ওহ, সেদিন কি ভয় পেয়েছিলাম। আলনা গুছিয়ে বিছানার চাদর বদলে রেখা কুমকুম ওরা শাড়ি পাল্টে মেঝেতে তাড়াতাড়ি ঝাঁটা বুলিয়ে অপেক্ষা করে রইল। কিন্তু অবনীবাবুরা এলেন না। হিমুর কাণ্ড, কাকে দেখতে কাকে দেখেছে। কিংবা অবনীবাবুরাই হয়তো অন্য কারোর বাড়ি গেছেন। বাস থেকে নামতে দেখে ভেবেছে এদিকেই আসছেন। সেদিন খুব হাসাহাসি হয়েছিল হিমুকে নিয়ে, তখনও অস্বস্তি কেটে গেছে। অবনীবাবুরা আসতে পারেন এমন ভয়ও নেই, তাই প্রাণ খুলে হাসতে পেরেছিলাম হিমুকে ঠাট্টা করে। কুমকুম তবু ঠোঁট ফুলিয়ে বলেছিল, আমাদের বাড়িটা কি রে ছোটদা, একটা ড্রয়িং রুমও নেই। বাইরের লোক এলে তাকে বসতে দেবার জন্য এক টুকরো বারান্দা থাকলেও কথা ছিল, তাও নেই। না, আমাদের কোনো বসবার জায়গাই নেই। কিন্তু মেজদা বড় মেজাজি রসিক মানুষ। কুমকুমের অভিযোগ শুনে খেঁকানি দিয়ে উঠলেন, কি কি নেই? তারপর কুমকুমের আদুরে গলাটা নকল করে মেংচি কাটলেন। ড্রয়িং রুম? টুল রুমই নেই, তার ড্রয়িং রুম। টুল রুম কি মেজদা? কুমকুম বুঝতে না পেরে জিজ্ঞেস করলো। টুল রুম বুঝলি না? বসবার জন্যে দু একটা টুল রাখবার মতো ঘর। মেজদা নিজের রসিকতায় নিজেই হাসতে লাগলেন। 8 বছরের টোটো মিশনারি স্কুলে পড়ে। ও মাস্টারি করতে ছাড়ল না। ঠান্ডা গম্ভীর গলায় বললে, ড্রয়িং রুম না রে দিদি, আজকাল সিটিং রুম বলে। তুই থাম তো। কুমকুমের ভুল ইংরেজি উচ্চারণ ধরেও কথায় কথায়, তাই ধমক দিয়ে থামিয়ে দিলে কুমকুম। এদিকে মেজ বৌদি কোন ফাঁকে এসে ঢুকেছেন, কেউ লক্ষ্য করিনি। বললেন, তোমার আবার ড্রয়িং রুমের দরকার পড়লো কেন শুনি? পাত্রপক্ষ যখন মেয়ে দেখতে আসবে তখন এই ঘরে বসে দিলেই হবে, তোমার অত দুশ্চিন্তা বইতে হবে না। কুমকুম না কুচু করলো। হয়ে গেছে গান্ধীর মতো গালে হাত দিয়ে বসতে, আমি বিয়েই করব না। মেজদাটার পড়াশুনো বেশি এগোয়নি। 42-এ বন্দে মাতরম করে জেলে গিয়েছিল, এখন ছোট্ট একটা সিনেমাটির কারখানা চালায়। মেজদা হেসে বললে, গান্ধীর সে ছবি তোরা দেখেছিস? তোরা তো ভাবিস গান্ধী বলে কেউ ছিলই না। আমি বললাম, পাগল হয়েছ মেজদা, সেই ছবি কোথায় দেখবে? ও নির্ঘাত কোনো বইয়ে। কুমকুম কিন্তু আবার ড্রয়িং রুমেই ফিরে গেল। তোমরা বুঝবে না। নাকের ডগা থেকে চিবুক অবধি এমন একটা ঘেন্না জড়িয়ে দিল কুমকুম যে আমরা হেসে ফেললাম। ও আরো চটে গেল, চোখ কান্না কান্না। জানো, কলেজে সবাই আমাকে আনসোশাল বলে, কারোর বাড়িতে যাই না, কাউকে আসতে বলি না। শুধু সুধা নন্দিতা, ওরা তো ছোট থেকে দেখেছে। মেজ বৌদি বুঝতে পারেননি, পান চিবোতে চিবোতে বললেন, গেলেই পারো, গেলেই পারো তাদের বাড়ি, কার শাসনই বা তুমি মানো?
কুমকুম হাসল। বসবে কোথায় তারা এলে? এই ঘরে কাউকে আনা যায়? টুটু ভারী কি চালে বলে উঠল, ঠিক বলেছিস দিদি। স্কুলের বাস থেকে একদিন উমাশঙ্কর প্যাটেল নামতে চাইল, আমার এত লজ্জা করছিল। রাগে আমার কান ঝাঁঝা করে উঠল। ছেলেটার পাকামি দেখলে, ওর এই 8 বছরে 48-এর ভান দেখলে, অ্যাংলো ইন্ডিয়ান স্কুলগুলোর উপরে রাগে আমার শরীর জ্বলে যায়। ও কি লাট সাহেব রে, বসবার ঘর নেই বলে ওর লজ্জা। ড্রয়িং রুমওয়ালা বাড়ি ভাড়া নিলে তোকে যে কর্পোরেশনের স্কুলে পড়তে হবে তা জানিস? একটা ধমক দিতে যাচ্ছিলাম তাই। কুমকুম তার আগেই হেসে উঠেছে। আমি বাবা কারো জন্মদিনে যাই না সেজন্যে। বাড়িটার দিকে তাকালে আমার নিজেরও গা রিডি করে। কুমকুমকে কি দোষ দেব? ঘর তো নয়, একখানা গোডাউন। কাঠের বেঞ্চির উপর সারি সারি তোরঙ্গ, একটার উপরে একটা। উপাসে লেপ তোষক স্তূপীকৃত করা আছে। খাট, আলমারি, খাটের নিচে থেকে বিয়ের সময় পাওয়া গামলা, কলসি, হাঁড়ি ইত্যাদি উঁকি দিচ্ছে। উপাসে আলনা। যেটুকু দেওয়াল দেখা যাবার কথা তাও 17টা ক্যালেন্ডারে চাল চিত্তির হয়ে আছে। যাচ্ছে তাই, যাচ্ছে তাই। বাবা এখন অবশ্য রিটায়ার করেছেন, কিন্তু সেই অসুখের সময় বাবার অফিসের হালদার সাহেব দেখা করতে এলেন। বাবা তো এখানেই নিয়ে আয় বলে খালাস, কিন্তু আমার যে কি অস্বস্তি হচ্ছিল। মা আবার শাড়ির পাড় জুড়ে জুড়ে ট্রাঙ্কের ঢাকা বানিয়েছেন। এত সেকেলে লাগে, এমন একটা আতঙ্ক নিয়ে বাস করা যায়? ভেবেছিলাম অলোক হয়তো ভুলে গেছে, আর আসবে না। অবনীবাবু মুখে যাই বলুন, সত্যি কি কেউ যেচে নিজে নিজে আসতে পারে? কিন্তু সেদিন অলোক হঠাৎ আপিসে এসে হাজির। এসে বললে, কি রে গেলি না তো? আমি বিস্মিত হয়ে বললাম, আপিসের খবর পেলি কোত্থেকে? বাহ, সেদিন তো বললি টেলিফোন ডিরেক্টরি দেখে। তারপর একটু থেমে বললে, বউয়ের কাছে প্রেস্টিজ আর রইল না রে। এত গল্প করেছি এতদিন, তারপর সেদিন বললাম দেখা হয়েছে, আসবে বলেছে। বললাম, সময় পাই না, যাব যাব। আর গিয়েছিস? উমা প্রত্যেক রবিবারে বলে, কই গো তোমার সেই বন্ধু এলো না তো? অলোকের মুখ দেখে মনে হয়েছিল ও ভেবেছে আমি ওকে ভুলে গেছি, কিংবা ওকে তাচ্ছিল্য করছি। আমি চা নিয়ে আস্তে আস্তে বললাম, হ্যাঁ ঠিক আছে, এই সপ্তাহেই যাব। মনে মনে প্রতিজ্ঞাও করে ফেললাম। অলোক, অলোকই তো সেই ছোটবেলার বন্ধু। কত বন্ধু ছিল। একটা দিন দেখা না হলে মন খারাপ হতো, রাত্রে ঘুম হতো না। যার যত সমস্যা, একজন আরেকজনকে না বলে শান্তি ছিল না। আর সেই প্রেমপত্র লেখা মনে পড়তেই হেসে ফেললাম। স্বর্ণর খবর কি রে? অলোক লজ্জা পেল, বললে, কি জানি, ওর তো সেই আসানসোলে বিয়ে হয়েছিল। তারপর ফার্স্ট ইয়ারে পড়ি তখন দুজনে। স্বর্ণর সঙ্গে ভালোবাসাবাসি হয়েছিল অলোকের, কিন্তু বেচারা বাংলায় ভীষণ কাঁচা ছিল। আর কি বৃষ্টি হাতে লেখা। ফলে অলোকের নাম দিয়ে আমাকেই প্রেমপত্র লিখে দিতে হতো। কত সলা পরামর্শ করে সুন্দর সুন্দর চিঠি দিতাম, আর উত্তর পেলেই এসে হাজির হতো অলোক। আমি বলতাম, স্বর্ণ দেখি শেষে আমারই প্রেমে পড়ে যাবে, যদি জানে আমার লেখা। কোনোদিন বলতাম, এই স্বর্ণকে একটা চুমু খেতে দিবি বল। তা নইলে যাও বাবা, নিজে লিখবে যাও। ওর তখন হাতে লেখা বদলানোর উপায়ও নেই, অথচ আমার কথা শুনে ওর খুব খারাপ লাগতো, যেন আমি সত্যি সত্যি চুমু খেতে চাইছি। তখন তো জানতাম না, যাকে ভালোবাসা যায় মানুষ তাকে ভেতরে ভেতরে শ্রদ্ধাও করে। সেসব কথা মনে পড়তেই বললাম,
তোর বউকে কিন্তু সব বলে দেব। অলোক হা হা করে হেসে উঠল। আরে আমি তো সব বলেছি, তুই চিঠি লিখে দিতিস। তাও তাই তো বলে তোকে একদিন। আমি কথা দিলাম, আর অলোক বিশ্বাস করে চলে গেল। কিন্তু আমার ভীষণ খারাপ লাগলো। রেখাও সব শুনে সন্ত্রস্ত হয়ে উঠল। যেতে হয় তুমি একা যাও, আর ভালো মানুষে যে তাদের আসে বলো না যেন। আচ্ছা, কারোর বাড়ি গিয়ে তাকে আসতে না বললে চলে? আর ইচ্ছেও তো হয়। এত যে একা একা লাগে সন্ধ্যের পর, কোথায় যাব খুঁজে পাই না। ছুটির দিনগুলো এত বিস্বাদ হয়ে ওঠে, কোথাও গিয়ে গল্পগুজব করে মশগুল হয়ে যেতে স্বাদ হয় না। শুধু একটা বসবার ঘরের অভাবে ক্রমশ যেন নিজেদেরকে গুটিয়ে ফেলছি। সকলকে দূরে সরিয়ে দিয়ে ফুলুসের মধ্যে ঢুকে পড়তে চাইছি। মনে প্রাণে যেটা ইচ্ছে হয় সেটাই একটা আতঙ্ক। মনে হয় যাদের বেশ একটা সুন্দর সাজানো গোছানো বসবার ঘর আছে, তাদের মতো সুখী আর কেউ নেই। অনেক আগে একবার বিজ্ঞাপন দেখে টিউশনির জন্য দরখাস্ত করেছিলাম। পরাশর রোডের সেই বাড়িটা যেন চোখে লেগে আছে। জানালায় কি সুন্দর পর্দা, দেওয়ালে হালকা সবুজ রং, আর বসবার ঘরখানা থালার মতো বড়। একটা ঘষা কাচের শেড, আলোটা ঠিক সাদা মেঘ ঢাকা জ্যোৎস্নার মতো। মেঝেতে কি নরম কার্পেট, জুতো পরে ঢুকবো না খুলে রেখে ভেবে পাইনি। আর সোফা সেট, কি নরম গদি, কি চমৎকার ফিকে রঙের ঢাকনি। বহুদিন ধরে অমনি একটা ড্রয়িং রুম আমার স্বপ্ন ছিল। ভাবতাম মাইনেটা যদি বাড়ে, ভাড়া নিয়ে একখানা বসবার ঘর সাজাবো মনের মতো করে। তখন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে ভয় পাবো না। ভয় পাবো না বললেই তো ভয় দূরে সরে থাকবে না। রবিবার বিকেলে ঘুম থেকে সবে উঠেছি, চায়ের কাপে চুমুক দিয়েছি। ইস, চায়ের কাপটাও কি বাজে! দোকানের শোকেসে সেদিন কি সুন্দর সুন্দর ডিজাইন দেখলাম। কুমকুম এসে বললে, জোরদা, কে এসেছে তোমার সঙ্গে দেখা করতে? সঙ্গে মেয়ে ছেলে? চাটা নিমেষে আরো বিস্বাদ লাগলো। কে এলো আবার? অবনী বাবু, অলোক, নাকি রেখাদের সম্পর্কের কেউ? তাড়াতাড়ি না গিয়েও উপায় নেই, নিশ্চয়ই দরজার সামনে দাঁড়িয়ে আছে। টুটু হিমু পড়তে বসেছে, মাস্টার এসেছে তাদের, সেখানেও যে বসতে বলবো তার উপায় নেই। রেখাই বা গেল কোথায়? গিয়ে দেখি অলোক, সঙ্গে বউ। অলোক বললে, বলেছিলাম না, না গেলে নিজেই আসবো বলে হাসলো। পরিচয় করালো, এই যে উমা। মা, বেশ চিপচিপে চেহারা, মিষ্টি মিষ্টি মুখ, রংটা একটু চাপা চাপা বলেই ভালো লাগছে। উমা হাসি হাসি মুখে বললে, পর্বত যখন মুহম্মদের কাছে যাবে না। ভেতরে ভেতরে তখন অস্বস্তি বোধ করছি। আমার হাসিটাও কেমন যেন নকল নকল ঠেকলো নিজের কাছেই। মন খুলে কথাও বলতে পারছি না, কিন্তু এভাবে আর দাঁড় করিয়ে রাখা যায় না। বললাম, চলুন চলুন, চল ভিতরে চল। ঘরের ভেতরে নিয়ে এসে ভাঙা চেয়ারটা টেনে দিলাম অলোককে। উমা খাটের পাশে বসলো। রেখা এলো, কুমকুম এলো। অলোক দেখে বললে, কুমকুম এত বড় হয়ে গেছে! বাগেরহাটে থাকতে মনে আছে? ওকে রথ দেখাতে নিয়ে গিয়েছিলাম কোলে করে। কুমকুম হাসলো বোকার মতো, ও চিনতে পারছে না। আর আমি ভাবলাম, বাগেরহাটে সেই বাড়ি, সেই বাগান। অলোক আর উমা এই ঘরখানা দেখে কি ভাবছে কে জানে। অস্বস্তি কিংবা ঘর দৌড়ের লজ্জায় রেখাও ওদের সঙ্গে ভালো করে আলাপ করতে পারল না। বাবাকে প্রণাম করে মেজদার সঙ্গে মেজ বৌদির সঙ্গে গল্প করে অলোক চলে গেল। বারবার বলে গেল,
যাস কিন্তু একদিন। ওরা চলে যাবার পরে কি স্বস্তি, হাঁপ ছেড়ে বাঁচলাম। ওরা কি ভাবলো কি জানি। এক সময় তাই অনুশোচনায় মুষড়ে পড়লাম। এসেই যখন পড়ল তখন এত সংকোচের কি বা ছিল? মন খুলে গল্প করে আবার তো ছোটবেলার সেই জীবনের কিছুক্ষণের জন্য ফিরে যেতে পারতাম। তা নয়, শুধু হুঁ আর না। রেখাও তো দু চারটে কথা বলতে পারত। অলোক এত অন্তরঙ্গ বন্ধু ছিল আমার, এত আপন, অথচ মনে হলো যেন সিঙ্গাড়া চা খেতে এসেছিল। নিজের উপরেই রাগ হলো, রেখার উপরে আর সমস্ত বাড়িটার উপরে। এক এক সময় রাগে সব তছনছ করে ভেঙে দিতে ইচ্ছে করে, ভেঙে গুঁড়িয়ে দিতে ইচ্ছে করে। কিংবা মেজদা, মেজ বৌদি, হিমু, কুমকুম সকলকে ছেড়ে দিয়ে একটা ছোট্ট সুন্দর স্বার্থপরতার ফ্ল্যাটে পালাতে ইচ্ছে করে। তখন আর এত অস্বস্তি থাকবে না, সংকোচের খাঁচার মধ্যে লুকিয়ে থাকতে ইচ্ছে হবে না। কি ভাবলো বলো তো আমাদের? রেখাকে বললাম। রেখা মুখ কাঁচুমাচু করে বললে, সেবারে ছোট জামাইবাবু এসেছিল না, ফিরে গিয়ে বলেছে আমরা নাকি কথা বলি না, মিশতে জানি না। আমি হাসলাম। কেন তা তো জানে না। রেখা হঠাৎ এসে উঠলে, বললে, যা হবার তা তো হয়েই গেছে, চলো না একদিন অলোকদের বাড়ি যাই। সত্যি তো, এখন তো আর ভয় নেই, গেলেই হয়। বরং অলোক খুশি হবে, মা খুশি হবে, আমাদের সম্পর্কে ভুল ধারণা হবে না। ঠিকানা খুঁজে খুঁজে একদিন গিয়ে হাজির হলাম রেখাকে সঙ্গে করে। গলিটায় ট্যাক্সি ঢুকতে চাইল না, তাই ভাড়া মিটিয়ে বাড়ির নম্বর দেখে হাঁটছি। একটা বাচ্চা মেয়ে জিজ্ঞেস করলো, কাদের বাড়ি খুঁজছেন? অলোকের নাম বলতেই বললে, উমা দিদিদের বাড়ি, ওই তো দরজায় কড়া নাড়ু। হুমা, এই বাড়ি? মান্ধাতা আমলে জীর্ণ বাড়ি, দেওয়ালে গঙ্গা জলের ট্যাঙ্ক থেকে জল গড়িয়ে গড়িয়ে শ্যাওলা ধরেছে। গলিটায় কেমন একটা ভ্যাপসা দুর্গন্ধ। কড়া নাড়তেই কে এসে দরজা খুলে দিলে। কে আবার? অলোক। তারপর আমাদের দেখে অলোকের সমস্ত মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। চিৎকার করে ডাকলে, উমা, এই উমা, আরে আরে দেখবে এসো কারা এসেছে। কি ভাগ্য রে তোরা, সত্যি সত্যি, আসুন আসুন বৌদি আসুন। উমাও ছুটে এলো, এক গাছ ফুলের মতো মুখ নিয়ে। আনন্দের বিষয় রেখার আর আমার হাত দুখানা ধরে ফেললে দু হাতে। আসুন আসুন। এই মন্টু, মন্টু, তোর সেই নতুন কাকিমা এসেছে রে। মন্টু তো এসে ঢিপ করে প্রণাম করলে আমাদের। উঁচু নিচু নিচে ইটের উঠোন নিঙিয়ে একেবারে শোবার ঘরে নিয়ে গেল উমা। কিংবা ওই একটাই ঘর হয়তো। একটা তক্তপোষ, কম দামি একটা রেডিও, কেরোসিন কাঠের একটা খাবারের আলমারি, দেওয়ালের পেরেকে একটা তালপাতার পাখা। অলোক ভাঁজ খুলে ক্যানভাসের চেয়ারটা পেতে দিল, নিচে একটা মোড়া টেনে নিল। আর উমা রেখার হাত ধরে হাসতে হাসতে তাকে তক্তপোষের ধারে বসালে। তারপর বললে, 1 মিনিট ভাই, চায়ের জলটা বসিয়ে আসি। আমি বললাম, এত তাড়া কিসের? আপনাদের নামে আমাদেরও 1 কাপ করে হয়ে যাবে, স্বার্থ আছে বই কি। বলেই চলে গেল উমা। 2 মিনিট পরে ফিরে এসে বসলো রেখার পাশে। বললে, ওরা এত বন্ধু, আমরা দুজনে খুব বন্ধু হয়ে যাব কিন্তু। কি মশাই, রাজি তো? বলে রেখার হাতে হাত রাখলে। একটু পরে রেখাকে বললে, চলো না ভাই, তুমি বললাম বলে রাগ করলে না তো? রেখাকে দেখে মনে হলো ও অনেক দিন পরে যেন হাসতে শিখেছে, খুশি খুশি। উমা আমাকে বললে, গল্প করুন আপনারা। বলে রেখাকে বললে, চলো চলো আমরা দুজনে মিলে চাটা করে নিই। বারে উমা নয়, রেখাই এসে চা দিয়ে গেল। আমার ভীষণ ভালো লাগলো, খুব আপন আপন, যেন নিজেরই বাড়ি।
তারপরে উমা চিৎকার করল, ও স্যার, আপনারা এখানে আসুন না, একসঙ্গে গল্প করি। অলোক হেসে বললে, চল চল, তোকে ডাকছে। রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই দুটো পিঁড়ি এগিয়ে দিল উমা। বসুন এখানে, একা একা দুজনে স্বর্ণলতার গল্প করবেন, ওসব হবে না। স্বর্ণলতা? স্বর্ণলতাকে? রেখা চোখ কপালে তুললে, উমা, জানো না তুমি? বলে রসিয়ে রসিয়ে আমার প্রেমপত্র লিখে দেবার গল্প বললে উমা। বলতে বলতে এসে গড়িয়ে পড়লে। আমি ততক্ষণে লক্ষ্য করেছি আটা মেখে লুচি ভাজার ব্যবস্থা করেছে উমা, আর রেখা লুচি বেলে দিচ্ছে। হঠাৎ তাই বলে বসল, কি মশাই, মুখে কাটিয়ে নিচ্ছি বলে চটে যাচ্ছেন না তো? আমরা সবাই হেসে উঠলাম। লুচি ভাজতে ভাজতে উমা হঠাৎ সহাস্যে বলে উঠল, সত্যি বলুন তো, স্বর্ণলতা খুব সুন্দর ছিল, আমার চেয়েও। ছেলেবেলার গল্পের মধ্যে ডুবে গিয়ে কিভাবে যে সময় কেটে গেল টেরই পাইনি। উমা প্রথমে আবদার ধরেছিল রাত্রেও খেয়ে যেতে হবে, আর একদিন এসে খেয়ে যাব, কথা দিলাম। যখন বিদায় নিলাম, মাস্টার অবধি ওরা দুজনেই এলো। মাছ ছেড়ে দেবার পরও ফিরে দেখলাম ওরা তখনও আমাদের দিকে তাকিয়ে আছে। রেখা ওর হাতে বাঁধা ছোট্ট ঘড়িটা দেখে বললে, পৌঁছতে পৌঁছতে রাত 10টা বেজে যাবে। বললাম, তারপর স্বগতোক্তির মতো যেন নিজেই নিজেকে বললাম, খুব মিশুকে কিন্তু ওরা, কেমন আপন আপন। রেখা কি ভাবছিল, ওদেরও কিন্তু কি বলতে গিয়ে চুপ করে গেল রেখা। শুধু বললে, হ্যাঁ, খুব মিশুকে। শেষ হলো আজকের গল্প, রমাপদ চৌধুরীর লেখা গল্প বসবার ঘর। বেশ সুন্দর একটি গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব ভালো থাকুন আর জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে। থাকুন পরের গল্পের অপেক্ষায়।